আসসালামু আলাইকুম। আজকের বিজয় দিবসের আলোচনায় আমরা পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আলোচনায় বসেছি। আমাদের হট সিটে বসেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক এবং জাস্টিস পার্টির চেয়ারম্যান। আপনাদেরকে তাদের পরিচয়টা আপনাদের কাছে দিয়ে দেব। বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার এবং বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম। মোনেম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? সবসময় ভালোই আপনি থাকেন, হয়তোবা কিছু আড়ালও করেন, সবসময় ভালো থাকেন তা ঠিক নয়। আর আবুল কাশেম মজুমদার, আপনি কেমন আছেন? আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। শুধু আমাদের দোয়া, আপনাদের দোয়া। আজকে আলোচনার টপিকটাই হচ্ছে রাজনীতি, সমসাময়িক রাজনীতি, সেই সাথে বিজয় দিবসের বিষয় থাকবেই। তো আমাদের সামনে আরও আছেন গণ অধিকার পরিষদের শিপন ভাই এবং সেই সাথে সৈয়দ মোখলেসুর রহমান আছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির, উনি জুরি বোর্ডের সদস্য, পলিটিক্স ক্লাব এবং উন্নয়ন পার্টির সভাপতি। তো এই আলোচনা আসলে আলোচনার ক্ষেত্রে আমাদের অনেক ব্যাপক আগ্রহ রয়ে গেছে, কারণ আমাদের আবুল কাশেম মজুমদার সাহেব উনি বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি। বাংলাদেশকে জাস্টিস কিছু আছে, আপনি কি মনে করেন? তাড়াতাড়ি বলেন, জাস্টিস কি আছে, মানে আপনি কি দেখতে পাচ্ছেন? আসলে স্বাধীনতার পর থেকে পর্যন্ত এই আমার ব্যক্তি, আমার নিজস্ব বয়সের যখন জানি বুঝি, ছাত্র জীবন, কর্মজীবন, বিভিন্ন অঙ্গন থেকে যাই দেখলাম, জানলাম। আচ্ছা আচ্ছা, এসব থেকে মানুষ বঞ্চিত বিদায় আমি আচ্ছা আচ্ছা জাস্টিস নামে পার্টি আচ্ছা চিন্তা করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষের অধিকারের চিন্তা করেছেন জাস্টিসকে আছে কিনা আদৌ? সেজন্যই তো বললাম, যদি এই মানুষ, অসহায় মানুষ কোটাং কিনে গিয়ে, নিরীহ মানুষ কোটাং কিনে গিয়ে, অফিস আদালতে গিয়ে তার ব্যক্তিগত অধিকারে, রাষ্ট্রীয় অধিকারে, পারিবারিক অধিকারে, হাসপাতাল থেকে শুরু করে শিক্ষাঙ্গনে সব জায়গা থেকে মানুষ বঞ্চিত বিদায়। আচ্ছা আচ্ছা, আমি বাংলাদেশ জাস্টিস নামে পার্টি, যেটা সংক্ষেপে বিজেপি, আচ্ছা আচ্ছা, এই পার্টির আমি সূচনা করলাম। এই কারণে আপনার কাছে আমার প্রশ্ন ছিল, বাংলাদেশে আসলে কোনো বিচার আছে কিনা? আপনি তো সেজন্যই করেছেন জাস্টিস পার্টি। সেজন্যই করছি যে আসলে মানুষ বঞ্চিত, বাঙালি জাতি। বাংলাদেশে কি ভোট ব্যবস্থা চালু আছে নাকি? এই ভোটের অধিকার, ব্যক্তিগত অধিকার, নারীর অধিকার, শিশু অধিকার এবং মানব অধিকার, সকল অধিকার থেকে মানুষ বঞ্চিত মানুষ। মানে ভোট আপনি করেছিলেন? ভোট যখন ভোটার হলাম তখন থেকে ঠিক মতন ভোট। এবার কি ভোটে দাঁড়িয়েছে? 24-এ আমি নির্বাচনেও সেখানে গিয়েছিলাম। আমি গিয়ে দেখলাম ইনজাস্টিস। কি বলবেন আব্দুল মোনেম ভাই? উনি ভোটে দাঁড়িয়ে বলছেন যে ইনজাস্টিস। দেখেছেন যে এখানে আসলে ভোট, গোটা দেশটাই যেখানে নাকি ইনজাস্টিসের মধ্যে, যেখানে জাস্টিস নামে অস্তিত্ব নাই, সেখানে উনি ভোট করতে গিয়েছেন এবং যার অধীনে ভোট করতে গিয়েছেন, বিশেষ করে শেখ হাসিনার অধীনে। শেখ হাসিনা, উনি হয়তোবা বলবেন যে ওনারা বুঝতে পারেন নাই এরকম নির্বাচন করবেন। আরও কিছু রাজনৈতিক দলের নেতারাও এরকম কথাটা বলেছিলেন যে এরকম নির্বাচন করবেন, ওনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতে না পারেন তাহলে বলবো ওনাদের রাজনীতি করাটাই সম্পূর্ণ বৃথা, রাজনীতি করাই তাদের উচিত নয়। অর্থাৎ 14, 18, 24 এই যে 3টা নির্বাচন, এটা তো কোনো নির্বাচন নয়। এবং এই যে 24-এ যে নির্বাচনটা করা হইলো, পাতানো নির্বাচন, এই ব্যবস্থাটা তো 2 বছর যাবতই এই ব্যবস্থাটা চলছে, এই প্রক্রিয়াটা চলমান ছিল যে একটা পাতানো নির্বাচন আবার উনি করবেন, শেখ হাসিনা করবেন, আবার গায়ের জোরে ক্ষমতায় থাকবেন। আর সেই প্রক্রিয়াটাকে যাতে শেখ হাসিনা বৈধতা পায়, উনি প্রধানমন্ত্রী হিসাবে বৈধতা লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যে এই নির্বাচনটা করা হয়েছে। উনি জাস্টিস পার্টি করেন এবং জাস্টিসের কথা বলেন। আর যদি নাকি জাস্টিসের বিষয়টাই থাকে, শেখ হাসিনার মতো একজন এরকম প্রতারক, মিথ্যাবাদী, জুচ্চুর, অসভ্য মহিলার অধীনে একটা নির্বাচনে যাওয়া যায় না।
যদি উনি জাস্টিসের চিন্তা করেন, জাস্টিসের জেনে শুনে গেল নাকি না জানে? জেনে শুনে অবশ্যই বিশেষ কোনো সুযোগ সুবিধা হয়তো বা ওনারা পেয়েছেন, বিভিন্ন দলগুলি তো পেয়েছে, যেরকম বিএনএম পেয়েছে, সুপ্রিম পার্টি পেয়েছে, তৃণমূল বিএনপি পেয়েছে, ওনারাও হয়তো বাংলাদেশ কংগ্রেস পেয়েছে, ওনারাও হয়তো বা সেরকম কোনো সুযোগ সুবিধার চিন্তা থেকে গিয়েছে। আপনি কিছু সুযোগ পেয়েছেন নাকি ভাই? আসলে আমি বাস্তবে দেশ জাতির পক্ষে ভালো চিন্তা করে গিয়েছিলাম, দেখি আচ্ছা আচ্ছা, যে নির্বাচনটা কি হয়। জি মূলত সেই তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সকল জায়গায় মানুষের প্রতি ইনজাস্টিস করেছে, জুলুম করেছে। আচ্ছা শেখ হাসিনা শুধু নয়, তার বাহিনী এবং আওয়ামী বাহিনী মিলে। আচ্ছা, কারণ মানুষকে ভোট থেকে শুরু করে মানুষের জমি দখল, মানুষের অফিস দখল, মানুষের সম্পদ দখল, জি নারীর প্রতি কেলেঙ্কারি এবং ভোটের মাঝে মানুষ হত্যা হয়, আচ্ছা আচ্ছা, রক্তপাত হয়, হ্যাঁ, এই জিনিসগুলো হাসিনা এর মাধ্যমে আমরা দেখতে পেরেছি। ভোটে দাঁড়ানোর পরে দেখছেন না আগেই দেখছেন? এবং দেখলাম যে কিসের আবার ভোট, আচ্ছা, জান বাঁচাও, জান বাঁচাও। এই যদি হয় রাজনৈতিক দলের চরিত্র আচ্ছা, এবং এই কি যেন বলে সরকার প্রধানের চরিত্র এবং রাষ্ট্র পরিচালকের চরিত্র এবং নির্বাচন পরিচালনার চরিত্র, তাহলে মানুষ সেই জন্য তো ভোট দিতে যাচ্ছে না। ভোটের কথা শুনলে মানুষ নিরূপ হয়ে যায়, কোনো কথা বলে না। আচ্ছা আচ্ছা, চলেন ভোট দিতে চাই, হ্যাঁ, এই জন্য মানুষ থেমে গেছে। দীর্ঘ 2-3 টার্মে হাসিনা মানুষকে ভোটের নামে যেই প্রতারণা করেছে মানুষের সাথে এবং মানুষের অধিকারের নামে মানুষের যে প্রতারণা করেছে, আচ্ছা, সে একটা কথা বলেছিল যে আমি গেলে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো। এই যে মদিনা সনদ নামে ইসলামের সাথে প্রতারণা করেছে জি জি, এজ এ মুসলিম হিসেবে, অথচ বাংলাদেশে 95% মুসলমান। কি বলেন মনে ভাই? উনি ওনার যুক্তিটা মানে আপনার ভাষায় কিভাবে ব্যক্ত করবেন? যেভাবে ব্যক্ত করতে হয়, যেহেতু মজুমদার ভাই, কাশিম মজুমদার ভাই রাজনীতি করেন, একটা দলের প্রধান এবং এখানে যারা আছেন সবাই রাজনীতি করেন, এই কথাটা সবাই বুঝেন। উনি যে প্রক্রিয়ার ভিতর দিয়ে ক্ষমতায়, সেই 2008 সালে উনি ক্ষমতায় আসবেন, এটা আমরা ধরেই নিয়েছিলাম, দেশের জনগণ সাধারণ মানুষ ধরে নিয়েছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। অথচ তখনই নির্বাচনটাকে পাকানো হইল, তখনই তাদের কাঁধে ভারত পুরা মাত্রায় ভর করে ফেলল। আচ্ছা আচ্ছা, এবং ভারতের আশ্রয় নিয়ে উনি তখনই নির্বাচনটাকে একটা পাতানো নির্বাচনে পরিণত করলেন, সেই 8 সালের নির্বাচনটাকেই পাতানো নির্বাচনে পরিণত করলেন। এবং তখন যে একটা আইন করা হলো, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যে একটা আইন করলো, সেটা মূলত ভারতের চাপ এবং এসবের প্রেক্ষিতে যে আইনটা করলেন রাজনৈতিক দলের নিবন্ধন আইনের নামে, এই আইনটা তো একটা জঘন্য আইন। যাদের প্রেসক্রিপশনে করলেন তাদের দেশে কল্পনাও করা যায় না এই ধরনের আইনের। আর এই আইনটার উদ্দেশ্য, আইনটা সম্পর্কে সামান্য ব্যাখ্যা না দিলে অবশ্য হয় না। আইনটার অবস্থাটা হলো, তারা করলো 50টা থানা উপজেলা কমিটি, 10টা জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস গঠন করে। জি, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই প্রথম অধিবেশনে উনি যে কাজটা করলেন কি, আগে যেখানে 10টা জেলা কমিটি ছিল, সেখানে 1/3 জেলা কমিটি অর্থাৎ 21টা জেলা কমিটি, আচ্ছা, তারপরে 100 থানা উপজেলা কমিটি এবং প্রত্যেক থানা উপজেলায় 200 করে সদস্য, এরকম একটা বাধ্যবাধকতা আনলেন, অর্থাৎ 20,000 সদস্য। অথচ যাদের প্রেসক্রিপশনে এই আইনটা করা হলো, তত্ত্বাবধায়ক সরকারও করলো অথবা হাসিনাও যাদের প্রেসক্রিপশনে এটাকে নিল, তাদের প্রেসক্রিপশনের অবস্থা যদি চিন্তা করি, ওইসব দেশের কথা যদি চিন্তা করি, ওইসব দেশের অবস্থা হলো একটা কেন্দ্রীয় কমিটি, একটা কেন্দ্রীয় অফিস, একটা গঠনতন্ত্র, আর কোনো দেশের সর্বোচ্চ 100 ভোটার সদস্য, এবং সেখানে নারীর বাধ্যবাধকতা বলতে কোনো কিছু নাই, নারী সদস্যের কোনো বাধ্যবাধকতা নাই, সেরকম একটা অবস্থা অন্যান্য দেশে। আর সেই জায়গায় বাংলাদেশে এরকম একটা জঘন্য আইন করা হলো। এই আইনের উদ্দেশ্যটাই হলো মূলত দেশটাকে রাজনীতি শূন্য করা, রাজনীতি শূন্য করার যে প্রেক্ষাপট তৈরি করতে হয়, সেটার জন্য এই আইন নতুন করে কোনো দল গঠন হইতে দিবে না, এবং যারা যেসব দল পুরাতন আছে সেসব দলগুলিকে আস্তে আস্তে মাইনাস করে দেওয়া। সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে ধরা হইলো কি, নতুন তো দিচ্ছেই না। মনে ভাই
বারবার তো ব্যাঘাত করছে। হ্যাঁ, তাও এখানে আচ্ছা। কাটে নাই বল। অন্যান্য দেশের অবস্থা হলো কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্র এবং সর্বোচ্চ 100 ভোটার, এর ভিত্তিতে তাদের রাজনৈতিক দলের নিবন্ধন হয়। বাংলাদেশে সেই অবস্থাটা থেকে করে ফেলা হলো কত, আচ্ছা। 20,000 সদস্য লাগবে এবং 122টা অফিস লাগবে, যেটা নাকি চালানো কোনো ক্রমে সম্ভব না। একটা কি বলবো, যারা নাকি জনমানুষের রাজনীতি করে, মানুষের মুক্তির চিন্তা করে, মানুষের জন্য, মানুষের কল্যাণের চিন্তায় রাজনীতি 122টা নাকি শুধু 22টা? 122টা। আচ্ছা, তাদের পক্ষে এই রাজনীতি করা সম্ভব না, অর্থাৎ মাসে তাদের খরচ করতে হবে মিনিমাম 30 লক্ষ টাকা, এটা সম্ভব না। আচ্ছা, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আরেকজন আছে, লিটু ভাই, লিটু ভাই। আরো একজন আছে? হ্যাঁ, লিটু ভাই। জি, ও লিটু ভাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। লিটু ভাই এই প্রক্রিয়ার ভিতর দিয়ে মূলত রাজনীতি শূন্য একটা দেশ করা, আর সেটার ভিতর দিয়ে প্রথমে তারা কিন্তু আবার শুরু করলো কি, নতুন রাজনৈতিক দল তো হবেই না, শুরু করলো কি জামাতের বিচার করা। আমরা একটা জিনিস বুঝি, যতই বলা হোক যে পাকিস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, এই জিনিসগুলি তো সম্পূর্ণই ভুয়া, সম্পূর্ণ বাটপারি, জনগণকে বিভ্রান্ত করার জন্য। পাকিস্তান হওয়ার তো কোনো সুযোগ এটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হইতে পারে কি, হ্যাঁ, এখন নতুন করে যেটা হইতে পারে, এটা ভারতের অন্তর্ভুক্ত হইতে পারে, ভারতের অঙ্গরাজ্য হইতে পারে, সেই সম্ভাবনাগুলি কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। আচ্ছা। আর যদি নাকি ভারত যেভাবে চিন্তা করে, অখণ্ড ভারতের চিন্তা করে, অখণ্ড ভারতের যে ম্যাপ তাদের সংসদ ভবনের সামনে লাগানো হয়েছে, এই যে অবস্থা, এই অবস্থাগুলিতে ভবিষ্যতে যদি নাকি কোনোদিন ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায়, বাংলাদেশকে দখল করতে চায়, যারা নাকি সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা রাখবে, বুকের রক্ত দিয়ে যারা নাকি প্রতিহত করবে, সেই সবচেয়ে বড় দলটা হলো জামাত। আর সেই জামাতকে ধ্বংস করার জন্য জামাতের সেই বিচার প্রক্রিয়া শুরু করা হলো। আচ্ছা। প্রথমে জামাতকে ঘায়েল এক মিনিট, এক মিনিট। আপনার আলোচনা খুব শেষ হয় না, শেষ হইল না শেষ। এই আলোচনা খুব জমে উঠেছে। আমাদের মাঝে আছেন গণ অধিকার পরিষদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। পরিচয় করে দিচ্ছি, আমাদের সামনে আছেন আমির আলী হাওলাদার, বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান, এবং আলোচনায় হট সিটে আছেন আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান। তো মনিম ভাই খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলছিল, যেটার মাঝখানে ইন্টারাপ্ট করলাম। মনিম ভাই বলেন। আচ্ছা, জামাতকে প্রথমে ধরা হইলো, জামাতের অনেকগুলি লোককে ফাঁসি দেওয়া হইলো এবং সেটার প্রতিবাদ করতে গিয়ে অনেক লোককে জীবন দিতে হইলো। এই প্রক্রিয়ায় জামাতকে নিষ্ক্রিয় করে ফেলা, জামাতের সবগুলি অফিস দখল করে ফেলা, কোনো অফিস খুলতে না দেওয়া, এই পরিস্থিতি পরবর্তীতে আসলো কি, পরবর্তী টার্গেট হইল। সেই সঙ্গে আমি আপনাদের সাথে আছি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখতারিজুর রহমান, উনি পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের সদস্য। আলোচনা খুবই জমে উঠেছে, মাঝখানে ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ আমার দর্শকদের সঙ্গে সবাইকে পরিচয় করে দেওয়ার একটা দায়িত্ব রয়ে গেছে। মনিম ভাই বলেন। আচ্ছা, পরবর্তী ধাপটা হইল বিএনপিকে ধরা। সেই বিএনপিকেও ধরা হইল ধাপে ধাপে, অর্থাৎ তাদেরকে কোথাও দাঁড়াতে দিবে না, কোনো সভা করতে দিবে না, কোনো সেমিনার করতে দিবে না, কোনো জনসভা করতে দিবে না, কোনো প্রসেশন করতে দিবে না, অর্থাৎ যে কোনো মূল্যে বিএনপিকেও মাঠছাড়া করা হইল। তাহলে থাকছে কি, আর তাদের যে 14 দল আছে, তাদের সাথে জাতীয় পার্টি আছে, এবং তাদের আন্তর্জাতিক বিশ্বে তাদের যে নির্বাচন, এই নির্বাচনগুলিকে তারা যাতে বৈধতা আন্তর্জাতিক বিশ্ব থেকে পেতে পারে, সে উদ্দেশ্যে আবার নতুন নতুন কিছু পাচাটা কুকুরদের দিয়ে কিছু দল করে দেওয়া হয়। এর ভিতর দিয়ে রাজনীতিটাকে সম্পূর্ণভাবে বিরাজনীতিক। স্বাগতম সৈয়দ লিটু ভাই, এবং উনি গর্জ পুরো মিনিংটা কি? গণরাজনৈতিক জোট। কিন্তু আমরা জানি যে গর্জ মানে গর্জে ওঠো বাংলাদেশ। মনিম ভাই বলছিলেন। আচ্ছা, তাইলে অবস্থাটা দাঁড়ালো কি, যে এর ভিতর দিয়ে 14তে যে নির্বাচনটা আবার করা হইলো, 18তে যে নির্বাচন করা হইলো, তারপরে 24-এ যে নির্বাচন করা হইলো, সেই নির্বাচনের ভিতর দিয়ে আরো যে মেসেজটা জনগণের কাছে দেওয়া হইলো, যে জনগণকে বুঝিয়ে দেওয়া হলো যে তোমাদের কোনো দরকার নাই, তোমরা ভোট কেন্দ্রে আসার দরকার নাই, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমাদের লোকজনই যথেষ্ট, আমাদের গুন্ডা ফান্ডা আছে, সন্ত্রাসী আছে, খুনি বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, ছাত্রলীগ আছে, সন্ত্রাসী লীগ আছে, এরাই যথেষ্ট, এবং তোমরা কখনো আর ভোট কেন্দ্রের মুখী হবা না। অর্থাৎ ভোট কেন্দ্র
মুখী যাতে জনগণ না হয়, ভোটের প্রতি যাতে মানুষের কোনো শ্রদ্ধা না থাকে, রাজনীতির প্রতি যাতে কোনো শ্রদ্ধা না থাকে, সেই ব্যবস্থাটাই আওয়ামী লীগ কায়েম করতে চেয়েছে এবং সেটার অংশীদার হয়েছেন আপনারা যারা নাকি ভোটে অংশ নিয়েছেন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আমি কাশেম মজুমদার ভাইয়ের কাছে আসব। উনি একটা মহতী উদ্যোগ নিয়ে নির্বাচনে গিয়েছিলেন, ওনার রাজনৈতিক দলের নিবন্ধনের একটা ব্যাপার ছিল, তো আমাদের সাথে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদ, মানে তাদের শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন ভাই। মাহবুবুল হক শিপন ভাই, আপনাকে অনেক মানে উজ্জীবিত লাগছে, কারণ কি? আসলে আজকে তো গ্রিন পার্টির এখানে একটা যে আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরে আমি খুব নিজেকে আনন্দিত মনে করছি। এটা কিন্তু পলিটিক্স ক্লাবে আলোচনা, পলিটিক্স ক্লাব হচ্ছে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এটা ভালো কিছু করা। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এই কারণে হয়তো আমাকে আপনি এরকম আচ্ছা ভাবতেছেন আর কি। যে কথা মোনেম ভাই বলছিলেন ওটা সত্য ধরেই বলতে পারেন যে একটা লোভনীয় অফার ছিল যে আসো তোমরা নির্বাচন করো, তোমাদের এমপি দেবো, মন্ত্রী দেবো, নিবন্ধন দিব, সেরকম লোভে তো আর গণ অধিকার পড়ে নাই। না, আপনাদের শ্রমিকদের স্বার্থ নিয়ে কি কাজ করছেন? আপনি কিছু একটা টাচ দেওয়ার পরে আমি একটু লিটু ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, আসলে এই বিষয়টা ওনারা যে আলোচনাটা করছে, আসলে রাষ্ট্রটা হচ্ছে একটা কল্যাণমুখী এবং মানবিক সেবার জন্যই এই ভারত উপমহাদেশের রাষ্ট্রগুলো গঠন করেছে এই ব্রিটিশদের নিজেদের স্বার্থের জন্যই আসলে গঠন করেছে। কিন্তু এই রাষ্ট্র, আমি সংক্ষেপে বলতেছি, রাষ্ট্রগুলো পরবর্তীতে ধাপে ধাপে যাদের হাতেই চলে গেছে, নেতৃত্বের হাতে চলে গেছে বা রাষ্ট্র ক্ষমতা যারা ছিল, তারা সবাই এই রাষ্ট্রকে মানবিক এবং কল্যাণমুখী সেবামূলক প্রতিষ্ঠান না করে তারা এই রাষ্ট্রকে ব্যবহার করে তারা যে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, একটা গোষ্ঠী লাভবানের চিন্তা ভাবনা করছে। এই লাভবানের চিন্তা ভাবনা করতে গিয়েই মনে করেন অনিয়ম, অব্যবস্থাপনা এবং অকল্যাণ রাষ্ট্র বা রাষ্ট্রের বিশৃঙ্খলা, মানুষ হত্যা, গুম, খুন সবই কিন্তু এই রাষ্ট্রকে ব্যবহার করেই তাদের নিজেদের স্বার্থের কারণেই এই কারণে আজকে ভোটের অনিয়ম, মানুষ ভোট থেকে বঞ্চিত বা মানুষ তার অধিকার থেকে বঞ্চিত, মানুষের চিন্তা ভাবনা একেবারে তাদের লো করে দিয়েছে। যারা দুর্নীতিবাজ এবং রাষ্ট্র ক্ষমতায় যারা প্রতিনিয়ত যেতে চেয়েছে বা এটাকে ব্যবহার করে তারা আসলে গোষ্ঠীগতভাবে লাভবান হয়েছে। ব্যাপক মানুষ ভুকা অবস্থায় আছে। এই ব্যাপক মানুষের যে অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিয়ে এই রাষ্ট্রকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে এই রাষ্ট্র নীতি এবং রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তারাই লাভবান হয়েছে। এই জন্যই এই সমস্ত বিশৃঙ্খলা এবং অনিয়ম, অব্যবস্থাগুলো প্রতিষ্ঠা পেয়েছে। এবং আপনাদের শ্রমিকরা কিন্তু বেতন বাড়ায় না ঠিক। আমাদের শ্রমিকদেরকে প্রতিনিয়ত তো ব্যবহার করেছে। আমরা ব্রিটিশ আমল থেকে দেখতেছি শ্রমিক প্রতিনিয়ত বঞ্চিত, শ্রমিক প্রতিনিয়ত আসবো। হ্যাঁ, শ্রমিকরা বঞ্চিত হয়েছে, তাদের বেতন বৃদ্ধি হয়নি ঠিক মতো, পারিশ্রমিকও পায়নি, এবং তাদেরকে মূল্যায়নই করা হয়নি। না করা হয়নি, কারণ রাষ্ট্র ব্যবস্থা যারাই ছিল তারাই তো এই অনিয়ম অব্যবস্থাপনায় পরিচালনা করেছে। লিটু ভাই কিছু মুখ খুলেন, কারণ হচ্ছে যে যদিও আমাদের আলো স্বল্পতা আছে, প্রাথমিকভাবে আমরা এখানে জড়সড় হয়েছি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা প্রতিষ্ঠান পলিটিক্স ক্লাব, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য চেষ্টা করি। আর আপনি তো মানে খুব মার্ভেলাস ভূমিকা রাখেন, আপনার মানে অসাধারণ, আপনার লেখা পড়ি, আপনার ফেসবুক স্ট্যাটাস, আপনি কিছু সংক্ষেপে বলেন না যে আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতি ঠিক দিকেই যাচ্ছে, কিন্তু রাজনীতিক নেতারা ঠিক দিকে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওই যে একটা গান আছে না, যে ওই যে কি বলে, হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না। আচ্ছা, বাংলাদেশে আমাদের নেতার তো অভাব নাই, অসংখ্য দল, 200-300 প্রতিষ্ঠিত দল আছে, সেখানে হাজার হাজার নেতা আছে, কিন্তু জনগণকে নেতৃত্ব দেওয়ার মতো, ঐক্যবদ্ধ করবার মতো নেতা বা নেতৃত্ব সংকট। আচ্ছা আচ্ছা, যেখানে মানে মূল সমস্যাটাই হলো যে জনগণ নেতাদেরকে বিশ্বাস করতে পারে না। আচ্ছা,
মানুষ প্রথমে যদি আস্থা না রাখতে পারে, আপনার প্রতি যদি আপনার সমর্থকদের আস্থা না তৈরি হয়, তাহলে মানে আপনার কথা তো তারা শুনবে না। হয়তো ডাকলে আসবে, ভদ্রতা করে বসবে, চা বিস্কুট খাবে, চলে যাবে, কিন্তু আপনার ভালো কথাগুলো তার জীবনে মানবার জন্য প্রচেষ্টাটা তাদের থাকবে না। তারা মনে করবে যে রাজনীতি তারা এগুলো বলে, বসে শুনতে হয়, বক্তব্য শেষ হলে হাততালি দিতে হয়, চলে যেতে হয়। মানুষ এইগুলো জানে। আসলে নেতারা অথবা কি বলে অভিজ্ঞ মানুষেরা যেগুলো বলেন, সেগুলো যে তাদের বাস্তব জীবনে মানে থেকে বলেন, যেগুলো মানলে মানুষের উপকার হয়, যেগুলো না মানলে মানুষের ক্ষতি হয়, সেই জায়গা থেকে যে বলেন, সেই বিশ্বাসটা মানুষের মধ্যে তৈরি হয় না। আচ্ছা আচ্ছা। তো সবার আগে দরকার রাজনীতির সংস্কার। আমরা যেটা মনে করি, আমরা গণরাজনৈতিক জোট গর্জসী রাজনীতিটাই করি। আমরা বলা যায় রাজনীতি নিয়েই রাজনীতিটা করি মূলত। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করা, সেটাই হচ্ছে এখন সবচাইতে বেশি জরুরি কাজ। অর্থাৎ রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা তৈরি করা। তো সেই আস্থা যদি তৈরি করা যায়, রাজনীতিবিদরা যদি মানুষের মধ্যে সেই আস্থা তৈরি করতে পারেন, তাহলে তাদের নেতৃত্বে মানুষের আস্থা তৈরি হবে এবং মানুষ সেই মতে তাদের কথায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাই মিলে আত্মনিয়োগ করবে। সম্মিলিত আত্মনিয়োগ করা ছাড়া একটা রাষ্ট্র গঠন আসলে সম্ভব না। রাজনীতির কোনো দোষ নেই, রাজনীতিবিদদের পলিসির ব্যাপার। তা তো বটেই, তা তো বটেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমির আলী হাওলাদার ভাই। আপনাকে কিছুদিন আগে আপনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, তো এখন শরীরের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, পুরো দেশবাসীর দোয়ার উসিলায় আল্লাহ পাকের রহমতে এখান থেকে বেঁচে আছি। কারণ বলে আপনারা জানেন যে কারণ প্লাটুন 1000 নেমে আসছিল। জি, এই 1000 প্লাটুনে মানুষ প্লাটুন নাম্বার 1000 চলে আসছিল। যাই হোক, আল্লাহ পাকের রহমত, সবার দোয়ায় ওই বহুদিন পরে আজকে আমি এতে আসলাম। আচ্ছা, কারণ ঘটনা হলো যে আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা সামাজিক কার্যক্রম যারা করি, আসলে আমাদের মূলে আমাদের পেট নীতি, আমরা পেটের জন্য আমরা চিলাচিলি করতেছি। আসলে যে বাংলাদেশে যে 18 কোটি বা 7 কোটি বা 20 কোটি লোক আছে, জি, এদের যে মানব অধিকার যে জিনিসটা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চিতরা করাই থেকে আবার পিছন থেকে একটু যেতে হয়। সেটা হলো যে 47-এ যখন আধিপত্য নিয়ে ভাগ হলো, এই দেশ কিন্তু 47-এ কিন্তু কারবার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ তার বছরে আমাদের ঐতিহাসিক একটা কমিউনাল রাষ্ট্র, জি, আমি বলবো কমিউনাল রাষ্ট্র, এই কমিউনাল রাষ্ট্র তারা দীর্ঘ 53 বছর এই তাদের স্বার্থ হাসিলের জন্য এই আমাদের এই বাংলাদেশের কিছু বুর্জোয়া, কিছু রাজনীতিবিদ, কিছু পেট পূজারী, এদেরকে এই 53 বছর তাদেরকে এই ভারত এক জায়গায় তাদেরকে করছে। আচ্ছা, এটার ভিতরে কিছু আর্মির লোক আছে, কিছুই আছে, এটি হলো দেশের দুশ্মন। এই দেশের দুশ্মনদের সাথে ভারত আচ্ছা আন্ডারগ্রাউন্ডে এদেরকে সামনে রেখে রেখে পিছন দিয়ে তারা ব্যাট পিটাইছে। যেমন মনে করেন যে শেখ মুজিবকে, আসলে শেখ মুজিব দেশ স্বাধীন চায় না। শেখ মুজিব কাকতালীয়ভাবে এদেশের দেশ স্বাধীন হয়েছে। কারণ সবচেয়ে বড় যে জিনিসটা হলো পাকিস্তানকে ভাঙার জন্য এবং ভারতের আধিপত্য ঠিক রাখার জন্য মূলত তারা এসে আমাদের এখানে পিঠা ভাগ করতে এসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভারত আসছে কিন্তু আমাদের এখানে পিঠা ভাগ করতে। কারণ হলো 71-এ যখন দেশ স্বাধীন হলো, এই দেশ স্বাধীন হওয়ার পরে ভারত আমার দেশের থেকে, উনি আমার দেশের পাশাপাশি রাষ্ট্র, উনি আমাদের কাছে উনি আমাদেরকে উপকার করতে আইছেন। উপকার করতে কি উপকার করতে আইছেন? দেশ স্বাধীনের পরে দেখা যায় যে আমার অর্ডিন্যান্স ফ্যাক্টরি লুট করছে। আচ্ছা, আমার দেশের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলি ওনারা লুট করে নিয়েছে এবং দীর্ঘ 53 বছর
এই ভারত হ্যাঁ বাংলাদেশের অর্থে হ্যাঁ 50% ভারত চলতো আমাদের বাংলাদেশের টাকায়। হ্যাঁ, কারণ হলো যে বিভিন্নভাবে আজকে দেখেন তেল থেকে আরম্ভ করে নুন থেকে আরম্ভ করে যে কোনো আইটেমের ভিতরে হ্যাঁ কিন্তু ভারত কিন্তু আমাদেরকে জি পঙ্গু করে থাকছে। আচ্ছা 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 আপনি নিত্য প্রয়োজনীয় বলেন হ্যাঁ আর বলেন, প্রশাসন বলেন, সবচেয়ে মজার একটা জিনিস আছে, সেই জিনিসটা আপনারা তো আসলে জানেন না। কারণ হলো এই ভারত বাংলাদেশে প্রশাসন এমনি সামনে করে এই যে শেখ হাসিনা বাংলাদেশে জি লক্ষ লক্ষ ভারতের লোকদেরকে নাগরিকত্ব বানিয়ে বিসিএস কার্ডে আমাদের এই দেশের মানুষের পায়ে কুড়াল দিয়ে হ্যাঁ সমস্ত প্রশাসনই তাদেরকে বসাই দিচ্ছে তাদেরকে। কারণ সেটা চিরস্থায়ী বন্দোবস্ত করছিল যে ভারতে আমরা এই ভাইয়া পানি চিরস্থায়ী হিসাবে এই বাংলাদেশকে একটা জুলিবিহীন এবং এই বাংলাদেশের কাঠামো, এরা তো পানি আছে বাংলাদেশের কাঠামোকে আমরা কি ভারতের কাঠামো, বলুন না। বাংলাদেশের কোনো কাঠামো নাই। হ্যাঁ সংগঠন বা- নারী নেত্রী হ্যাঁ বাংলাদেশের বল যত রাজনীতিবিদ আছে, ঠান্ডা যত পেশাজীবী আছে, যত প্রশাসনিক কর্মকর্তা আছেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, আমাদের এভরিথিং যা কিছু আছে সব কিছু 53 বছরই কিন্তু ভারত কিন্তু আমাদের এই 12টা বাজছে। তার অর্থ হলো দুইটা জিনিস দিয়ে তারা আমাদেরকে কাবু করেছে। আচ্ছা আচ্ছা দুইটা জিনিস কাবু কি? একটা করছে এদেশের যত আলেম ওলামা আছে আচ্ছা তাদেরকে একটা মৌলবাদীর কাতারে রাখছে, আর এদেশে পাকিস্তানি বলে রাজাকার করে জি। জামাত ইসলাম একটা সাইড করছে। এর অর্থ হলো এদেশে আমার দেশে যারা মেইন যারা ভারত বিরোধী যে সমস্ত লোকগুলো আছে হ্যাঁ তাদেরকে মেধাশূন্য করার জন্য 53 বছর তারা একটা পলিসি করেছে। আচ্ছা আচ্ছা যে পলিসির এজেন্ট হলো গা হ্যাঁ, ভারতের এজেন্ট হলো গা শেখ মুজিব ছিল। পরে আপনারা জানেন যে 72-এ কত কাহিনী। আচ্ছা আপনার কাছে আবার আসবো, আপনার কথা যতই শুনি ততই ভালো লাগে। কারণ কি আমি মনে করি যে এটা একাডেমিক আলোচনা অবশ্যই দরকার। তো আপনার কাছে আবার আসবো। মাঝখানে আমরা আটকে ছিলাম একটা আলোচনায়, সেটা হচ্ছে আবুল কাশেম মজুমদার, হ্যাঁ, উনি জাস্টিস পার্টির চেয়ারম্যান। উনি আপনার দলের ইম্পর্টেন্সই কিন্তু অনেক, কারণ বাংলাদেশের বিচারহীনতাটাই বেশি। তো সেই আলোচনা আপনার সঙ্গে শুনছিলাম। তো আপনার কাছে কিন্তু এখন আসবো, তার আগে একজন নারী নেত্রীর কথা শুনে নিই, এলিজা রহমান। এলিজা রহমান, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার বহুল পদচারণা দেখি এবং আমাদের ধারণা আপনি অনেক ইন্টেলেকচুয়াল এবং অনেক রাজনৈতিক খোঁজ খবর রাখেন। কি হচ্ছে বাংলাদেশে একটু বলবেন, এবং নারীদের অধিকার কিভাবে রক্ষা হচ্ছে কি হচ্ছে? আমি তো জানি না মুখলেস ভাই বক্তব্য রেখেছে কিনা, তো আমি তো মোটামুটি সবার বক্তব্যটাই শুনলাম। মুখলেস ভাই বলবেন। হ্যাঁ দেখ, আমি বিশেষ করে মানে এই আমাদের শিপন ভাইয়ের কথা মানে যেটা যদি বলতে চাই, তো এইরকম অনেকে আছে যে মাঠে ময়দানে এই স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ভাই যদি আপনার ভিডিওটা আসে ঠিক আছে, পতিত স্বৈরাচার মানে যে শেখ হাসিনা ওনার যে সময়টা, এই সময়তে তারা মাঠে ময়দানে আমরাও প্রোগ্রাম করেছি বা অনেক ধরনের মিছিল মিটিং বা অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, কিন্তু তারা সম্ভবত তারা অনেকেই ঠিকমতো ঘরেও যেতে পারেনি। এবং তাদের খাওয়া দাওয়া, তাদের আনুষঙ্গিক অনেক মানে তাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়েছে, কারণ তাদের মাথায় অনেক ধরনের মানে প্রেশার ছিল বা আরও মানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রেশার ছিল। তো সেগুলি মাথায় নিয়ে তারা যেভাবে মানে দেশের কথা চিন্তা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বা রাজনৈতিক মতাদর্শের কারণে তারা যে এই ভূমিকাটা রেখেছে, এটাকে আমি প্রথমে সাধুবাদ জানাই। কারণ আমি নিজেও এইগুলি সন্তোষকে পর্যবেক্ষণ করেছি এবং অন্যান্যদের কাছে শেয়ার করেছি যে রাজনীতি করতে হলে আসলে এইভাবেই রাজনীতিটা করতে হবে। এই কিছুদিন আগে আমি শিপন ভাইকে দেখেছি যে যদিও সেটা পরবর্তীতে হয়তো বা হয়নি বা হবে না সম্ভবত, আর কারণ এটা যে কোনো একটা পলিসিগত কারণে সেটা চাপা পড়ে গেছে যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুকু ভাইয়ের পতনের জন্য উনি প্রেস ক্লাবে একাই হাতে শিকল বেঁধে
বসেছিল, যেটা আচ্ছা, আচ্ছা। মানে আপনার অভিনব অনেক কিছুই করা যায়, কিন্তু যেটা যখন মানুষ দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে কোনো কাজ করে তখন এটা অভিনবত্ব বা যে কোনো ধরনের বিষয় থেকে সেটা একটা আলাদা মাত্রা বহন করে। তখন বোঝা যায় যে তারা তাদের মানবিকতা, তাদের মূল্যবোধ কতটা উঁচু পর্যায়ে, এবং তারা যে আমাদের অনেক রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদের থেকেও এরা যে অনেক মানে আলাদাভাবে চিন্তা করে বা তাদের একটা আলাদা একটা মোটিভেশন আছে সেটা তাদের বোঝা যায়। এবং আমাদের এই যে জাস্টিস পার্টি ভাইয়েরও মানে আমি কাউকে পজিটিভ ওয়েতে বলে তাদেরকে খুব করতেছি না, কিন্তু সত্যিকার অর্থে সে নির্বাচনে গেছে, তার নিবন্ধনের একটা ব্যাপার সে বলছে পুরোটা আসলে সে শেষ করে নেয়, কিন্তু সে সময় কিন্তু মানে সত্যিকার অর্থে অনেকেই নির্বাচনে গিয়েছিল। হ্যাঁ, এবং তারা যে সবাই আমাদের প্রধানমন্ত্রী মানে তৎকালীন আমাদের সেই শেখ হাসিনার ওনার পদলেহন করার জন্যই যে গেছে সেটা কিন্তু না, কারণ দেশের নাগরিক হিসেবে কারণ এই ছোট দলরা তো জানে যে আমরা সিট পাবো না বা আমরা খুব নামমাত্র কিছু ভোট পাবো, অতএব তাদের তো আসলে চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। হ্যাঁ, এবং ছোট দলকে ব্যবহার করে তারা যেহেতু অনেক দলকে আনতে পারেনি, এবং আমি অনেকের কাছ থেকে খবর পেয়েছি যে আরো অন্যান্য কিছু দল বা অন্যান্য কিছু নেতাদের কাছেও গেছে, কিন্তু তাদের সাথে ভাগ বাটোয়ারা হয়নি দেখে তারা নির্বাচনে আসেনি। কিন্তু এরকম ছোট দলেরা তারা সত্যিকার অর্থে চিন্তা করেছে যে না ঠিক আছে নির্বাচন হচ্ছে, আর তারা তো আসলে ওই যে বললাম তারা তো সিট পাবে না, অর্থাৎ তাদের তেমন কোনো চাওয়া পাওয়া কিছু নাই। হ্যাঁ, আবুল কাশেম মজুমদার না তাদেরটা তারা একমত কেন বলবে, তারা তো বলবে যে একমত, কিন্তু আমি তো তাদের এই জিনিসটাকে সত্যতা যাচাই করলাম, তারা এটাই বিষয়টা হয়েছে এবং পুরোপুরি যারা দুই একটা দল ছাড়া, আমি সবারটা বলবো না এবং তাদের নামও আমি বলার দরকার নেই যেহেতু তারা এখন উপস্থিত না, কিন্তু একটা নাম হয়তো বলা যায়, বলতে কোনো অসুবিধা নাই, সে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, এবং এটা নামটা হয়তো বলা যায়, এটা তো তুলে যাবে নিউজটা, তাও বলতে পারি, যেমন বাংলাদেশ কংগ্রেস ডাবমার্কা এই নির্বাচনটা হয়েছে, এবং সেই অ্যাডভোকেট ইয়ারুল সাহেব পরবর্তীতে আরো কিছু কার্যক্রমে অংশগ্রহণ করেছে, রাজু ভাই অংশগ্রহণ করেছে, এবং সে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, কিন্তু কেন কি কারণে কোন প্রলোভনে সে যে মানে সে বা তার দল কেন নির্বাচনে গেল, হ্যাঁ, কারণ ওনারাও যদিও এককভাবে বিষয়টা হয় না, ওনাদের তো দল আছে, কিন্তু তারপরও আপনার এই ইসেরা আপনার বাংলাদেশ কংগ্রেস তারা নিজেরা তো গিয়েছি, সাথে করে আপনার কয়েকটা দল মানে অনেক দল বলতে কি অসংখ্য দল নিয়ে, এবং যারা ধরেন হয়তোবা যাদের মানসিক মানে পুরোপুরি তারা সুস্থ কিনা এরকম লোকের কাছেও তারা আপনার ফর্ম বিক্রি করেছে, এবং তারা আপনার তাদেরকে নির্বাচনে মুখী করেছে, এবং আমাদের জাতীয় প্রেস ক্লাবকে তারা ব্যবহার করেছে। এই কারণে এটা আমি মনে করি যে হয়তো তার কোনো সিদ্ধান্তহীনতা ছিল বা ভুল কোনো সিদ্ধান্ত ছিল, তো সে কিন্তু তারপরও পরবর্তী প্রোগ্রামে আমি ওনাকে দেখেছি, অ্যাডভোকেট ইয়ারুল সাহেব প্রোগ্রামে এসেছে, আমি মনে করি যে কারণ এটা তো আসলে স্বচক্ষে প্রমাণ, কারণ একটা প্রেস ক্লাবে এরকম করে অনেকগুলি দল নিয়ে যখন যায় তখন তো তারা জিনিসটাকে বাণিজ্য করার জন্যই গিয়েছে, তবে মনে হয় যে রাজনীতিতে এই ধরনের দল বা এই ধরনের মতের লোক করতে গিয়েছে। হ্যাঁ, কারণ আমি মানে আমার তো খুবই দুঃখ লেগেছে যে সে এরকম ভালো একজন মানুষ, আমি মানে অনেক সময় আমাদের হাবিব ভাই আছে বা দুই একজনের কাছে আমি দুই সময় বলতাম বলে কি যে না আসলে, কিন্তু অথচ তাদের কিন্তু ক্লোজ কিছু কিছু মানুষ কিন্তু তাদের ধারে কাছেও যায় না, মানে যে হাবিব ভাইয়ের নামটা বললাম, এরকম কিছু কিছু লোক যায় না, কারণ তারা তো এটার মানে এটার চিন্তাই ভাবনাই করে না। হ্যাঁ, যেটা বিশেষ হ্যাঁ নাগরিক ভাবনা না। ও আমি মাঝখানে মোনাম ভাইয়ের একটু আমি শেষ করছি, আপনি মোনা তার কাছে যাবেন, আমি মোনাম ভাইয়েরও এই মানে ভাবধারাটা আমি মানে বরাবরই আমি খুবই তাকে অনার করি, সে শুনতে পারলো না কথাটা। হ্যাঁ, কারণ তারা বাম রাজনীতি করে, হয়তো বা লোকজন একদমই নাই মানে তাদের দলে, কিন্তু তারা মানে সে ব্যক্তিগতভাবে আমি তাকে সবসময় দেখি এক ধরনের এক চিন্তায় এক মনোভাবে সবসময় একবারে থাকে। হ্যাঁ, এবং যতটুকু পারে তার এই ছোট তার মানে ক্ষুদ্র প্রচেষ্টায় সে সবসময় ভালো কিছু করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, তো ঠিকই বলেছেন। তো আপনাদের নারী নেত্রী হিসেবে নারীদের উন্নয়নে আরও কি করা দরকার, সরকারকে কীভাবে চাপে রাখবেন সে বিষয়ে আপনার কাছে আসবো। তো এর মধ্য দিয়ে অসমাপ্ত কথাটা বলবেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান
আবুল কাশেম মজুমদার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাকে মানে রাজনৈতিক অঙ্গনে আপনাকে বেশ দেখা যায় সব জায়গায় সরব থাকেন, এবং অনেকেই বলে যে আপনি একজন সাদা মনের মানুষ। আবার কেউ কেউ আপনার মনে রং ধরাতে চায় যে আপনি নির্বাচন করছেন ইত্যাদি ইত্যাদি। আপনি বলেছেন যে আমার নিবন্ধনের ব্যাপার যেহেতু রয়ে গেছে, এখন সামনে পরিকল্পনা কি আপনার? জাস্টিস পার্টির সামনে পরিকল্পনা কি আপনার? কি আবার মানে কখনো এরকম মানে হাসিনা যদি আবার ফেরত আসে, ধরেন দৈবত ক্রমে চলে আসলো এবং এসে বলে যে আবার নির্বাচন দিলাম, আপনি কি আবার দাঁড়াবেন নির্বাচনে? বা আপনার রাজনৈতিক অবস্থানটা কি? এবার নির্বাচন করবেন? এই ফাঁকে আপনি ফোন ধরেন, এই ফাঁকে আমি মজলিস আমির আলী হাওলাদার ভাইয়ের কাছে আবার আসবো। হাওলাদার ভাই, এই যে আমরা পলিটিক্স ক্লাবের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপচারিতা করি, মানে মত বিনিময়ের চেষ্টা করি। আগে আপনি বলেন যে পলিটিক্স ক্লাব সম্পর্কে আপনার ধারণা কি, আপনার পরামর্শ কি? ব্যাপার হলো, তারপরে আপনার কথা শুনে কিন্তু আমি সৈয়দ মুখলেস ভাইয়ের কাছে যাবো। সৈয়দ মুখলেসুর রহমান পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের সদস্য এবং বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান। ব্যাপার হলো পলিটিক্স ক্লাব মানে সমস্ত রাজনীতির হাতিয়ার এবং ক্লাবের মাধ্যমে সব নিয়ে আবর্জন এক জায়গায়, কথা বলছেন। এখন ঘটনা হলো যে এই ক্লাবের আন্ডারে যেহেতু রাজনীতিবিদরা সবাই কম বেশি সবাই আমরা আছি, আজকে একটা ক্লাবের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে একটা জানানো দেওয়া যে আমরা আসলে আমাদের মনের খোরাক দেশের জনগণের চিন্তা ভাবনা করে 18 কোটি জনগণের কল্যাণের জন্য, তাদের মানব অধিকারের জন্য, এটা আমাদের সুন্দর একটা এই যে রাজনৈতিক পলিটিক্যাল ক্লাব, যেটা আসলে আমাদের প্রত্যেকটা বিফলে দেয় না। আচ্ছা আচ্ছা, হয়তো আজকে ছোট এটা তো একসময় বিশাল বড় হয়ে যাবে, তখন হয়তো আমরা কেউ থাকবো না। কারণ সবচেয়ে বড় যে জিনিসটা হলো, সেই জিনিসটা হলো এটাকে করা অতি সহজ, কিন্তু এটা টিকে রাখা বহুত কঠিন। আচ্ছা আচ্ছা, কারণ ব্যাপার এটার পিছনে যে খরচ, যে ব্যয়, বিশাল খরচ, বিশাল ব্যয়। আচ্ছা, আর ব্যাপার হলো আপনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য সবগুলো দল একটি ক্লাবের মাধ্যমে কাজ করুক, খরচের ব্যাপারটা নাই বা ধরলেন, এটা আপনি চান কিনা? না, কারণ হলো দুইটা জিনিস। আপনি যদি ব্যক্তি পূজা করেন সেটা করতে পারেন, আর জনকল্যাণ করেন তাহলে আপনি একটাকে ছাড় দিতে হবে, দুইটার একটা। যদি আপনি নিজের স্বার্থের জন্য করেন তাহলে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার নিজের দরকার নেই, জাতির জন্য, কল্যাণের জন্য, 18 কোটি জনগণের জন্য আমরা আছি, তাদের ভালো মন্দর জন্য, আচ্ছা আচ্ছা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতেছি, এটা দেখা জিনিস। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আবার আসবো। ভাইয়া আমি একটা কবিতা বলি। অবশ্যই আপনার কবিতা শুনবো। তার আগে ছোট তো এটা বলে ফেলি। সৈয়দ মুখলিসুর রহমান, উনি বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং উনি খুবই সাদামাটা মানুষ এবং উনি মনের মানুষ, এবং উনি বাংলাদেশের মানে জন্মলগ্ন থেকেই রাজনীতি করছেন। বয়স উনি প্রায় শেষ করেছেন। ওনার রাজনৈতিক মতাদর্শ অত্যন্ত চমৎকার এবং উনি দেশের কল্যাণ চান, এটি হচ্ছে বড় কথা। তারপরে উনি ভাসানীর একজন অনুসারী। তারপরে উনি যখন আমাদের পলিটিক্স ক্লাব থেকে মানে অনুরোধ আসলো, উনি বললেন ইয়েস, আমি এটা জুরি বোর্ডের চেয়ারম্যান। আপনি জানেন যে পলিটিক্স ক্লাবে যে 40-42টা দল আছে, তার মধ্যে সৈয়দ মুখলিসুর রহমানের মাধ্যমে ছাড়া কোনো দল এখানে ইন করতে পারে না। সৈয়দ মুখলিসুর রহমান, আপনি একটু পলিটিক্স ক্লাব সম্পর্কে বলেন, আপনার দল সম্পর্কে বলেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজয় দিবসের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের বিজয়ের দিন। অনেক মুক্তিযোদ্ধা আত্মহত্য দিয়ে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমরা এই বিজয়ের মাসে আমাদের পলিটিক্স ক্লাবের এবং গ্রিনস পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজু আহমেদ খানের যে একটা উদ্যোগ,
পলিটিক্স ক্লাবের মাধ্যমে সব রাজনৈতিক দল নিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের প্রশিক্ষণ এবং কিভাবে রাজনৈতিক মানুষের কল্যাণ করা যায় সেই চিন্তা ভাবনা করেন। আমি মনে করি বাংলাদেশে শিক্ষিত হলে যেমন লেখাপড়া করতে হয়, তেমন রাজনীতি করলেও একটা শিক্ষা অর্জন করতে হয়, কারণ শিক্ষা অর্জন না করলে রাজনীতি করা যায় না। আমরা ছোট সময় অর্থনীতি অ ক খ অর্থনীতি রাজনৈতিক বই এবং অ ক খ সহ এবং অনেক অর্থনীতি বিষয়ক অনেক বই পড়াশোনা করি, আমরা রাজনীতি জানি। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ লেখাপড়া জানে না, নেতাদের মূল্যায়ন করে না। এখানে ইতিহাস ঐতিহ্য জেনে রাজনীতি করতে হবে। আজকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতি যে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে রাজু আহমেদ, এই রাজু আহমেদ খানকে অভিনন্দন জানাই। আমি মনে করি আপনি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত, সবকে দাওয়াত করে এনে 300-400 যাই হোক একটা বড় অডিটোরিয়ামে একটা আয়োজন করে রাজনৈতিক দলগুলো মতামত নেওয়ার জন্য। কারণ বাংলাদেশের রাজনীতি আজকে কি হচ্ছে, সেখানে গরিব মেহনতি মানুষের কল্যাণের রাজনীতি নাই। এখন রাজনীতি করে পুঁজিবাদ সন্ত্রাসীরা। আজকে মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেমন রাজনীতি করেছিল, সেই রাজনীতি আমি দেখতে পাচ্ছি না। আমি রাজু আহমদ খানকে অভিনন্দন জানাই যে তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন পলিটিক্স খেলা করে। আমার জানা মতে বাংলাদেশে এরকম উদ্যোগ আর কেউ নেয়নি। উনি চেষ্টা করে, বাংলাদেশে অনেক মেহনতি মানুষ আছে যারা ছোট ছোট রাজনৈতিক দল, তাদের এনেও সে মূল্যায়ন করার চেষ্টা করে। আমি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জাস্টিস পার্টির চেয়ারম্যানের বক্তব্য নেবার আগে আমরা একটা ডাইমেনশন চমক দেখাতে চাই, সেটা হচ্ছে এলিজা রহমানের কবিতা দিয়ে। এলিজা রহমান অত্যন্ত সংস্কৃতি মনা একজন মানুষ এবং উনি এই 16ই ডিসেম্বরের এই সন্ধ্যায় আমাদেরকে একটি কবিতা পড়ে শোনাবেন। আজকে বিজয় দিবসের এই প্রাককালে যেটা আসলে শুরুতেই বলা উচিত ছিল, তো তখন বলা হয়নি। যে আজকে যেহেতু ভাইয়া বললো রাজু আহমেদ খান যে গ্রিন পার্টিটা না উল্লেখ করার জন্য, যেহেতু গ্রিন পার্টি উল্লেখ করবেন, গ্রিন পার্টির আয়োজনে হচ্ছে, গ্রিন পার্টির আয়োজনে পলিটিক্স ক্লাবের উদ্যোগে আপনার আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ এবং তিনিও কবি রাজু আহমেদ খান ভাই, যিনি অত্যন্ত জনদরদী এবং সবার সাথে অত্যন্ত একটা ভালো সখ্যতা ওনার রয়েছে, এবং সেটার কারণেই আজকে আমাদের এই বিজয় দিবসের এই আলোচনা সভার অনুষ্ঠানে আমাদের জাস্টিস পার্টির আবুল কাশেম মজুমদার ভাই এবং আমাদের ভাসানী, যদিও সে ভাসানী নামে সংগঠন না, উন্নয়ন পার্টি, কিন্তু অত্যন্ত ভাসানীর আমি মনে করি সত্যিকারের একজন ভক্ত এবং সত্যিকারের তার মানে অনুসারী। এবং মানে আমরা তো ভাসানীকে দেখিনি এবং অনেকেই হয়তো তার রাজনীতি করার পরও দেখিনি, কিন্তু যারা রাজনীতি করে তার মধ্যে উনি অন্যতম। এবং তার যে কার্যক্রম উনি সবসময় মানে ভাসানীকে অনুসরণ করেন। এবং আমাদের গণ অধিকার পরিষদের শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদের মাহবুবুল হক শিপন ভাই এবং আমাদের একজন বড় ভাই আমির আলী ইসলামী চিন্তাবিদ, এবং আমাদের মুনায়েম ভাই ছিলেন এবং মুসল্লি কমিটির চেয়ারম্যান, এবং আমাদের গণমুক্তি পার্টির আমাদের বাম নেতা মোনেম ভাই, এবং আমাদের লিটু ভাই ছিল যেটা মানে গর্জ, যে তার পার্টি ছোট করে বললে। তো যাই হোক, এখন আমি বললাম এবং ভাইয়া আমি সৈয়দ মোখলেস ভাইয়ের কথার সাথে মানে সুর মিলিয়ে বলতে চাই যে আজকে এই বিজয় দিবসের এই প্রাককালে আমি একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি। যদিও আমাদের অনেকেরই জন্ম মানে স্বাধীনতার অনেক পরে, কারণ অনেক সময় অনেককে বলা হয় যে তোমার বয়স কত বা আপনার বয়স কত, অনেক সময় একটু আটপিস করে বলে, কিন্তু
যেমন আমরা যারা এই জেনারেশনের, তারা আক্টিস করে আসলে বলার কিছু নেই, কারণ আমরা স্বাধীনতা পরবর্তী প্রজন্মই, হ্যাঁ, যে না বয়স একটু 2 বছর কমালাম বা 1 বছর কমালাম বা 3 বছর কমালাম, তো যাই হোক। তো সেইখানে আমি মনে করি যে আমি যেটা একটা ভয় পেয়েছিলাম, যে আশঙ্কাটা ছিল, যদিও 24-এর এই আন্দোলনে আমার পূর্ণ সমর্থন ছিল এবং আমাদের সাথে যারা রয়েছে তাদেরও পূর্ণ সমর্থন ছিল, কিন্তু তারপরেও আমি একটা ভয়ে ছিলাম এবং আমাদের মধ্যে যারা কিছু ভয় ছিল যে আমাদের এই স্বাধীনতার ব্যাপারটা মানে কিছুটা মানে রহিত হয়ে যায় কিনা, যে আসলে বিজয় দিবস, কারণ কিছু কিছু দিবসকে তারা চেঞ্জ করতে করতে না এদিকেই না চলে আসে, স্বাধীনতা দিবস চেঞ্জ করবে, কারণ সংবিধানের ব্যাপারে যেমন কথা বললো, জাতীয় সঙ্গীতের ব্যাপারে কথা বললো, তো ওইগুলি ধরেন চেঞ্জ না করতে পারলেও এটাও একটা তেমন কোনো ব্যাপার ছিল না, কারণ তাদের হাতে, কারণ তারা যেহেতু অনেক কিছু তারা পরিবর্তন করতে চেয়েছিল, তাদের কিছুটা অনেক সময় তাদের মন মতো হয়ে যাচ্ছিল, কারণ কোনটা কার আইডিওলজিতে লাগে, কারণ যদি স্বাধীনতা যুদ্ধে তো আমাদের আপামর জনসাধারণই অংশগ্রহণ করেছে, এখানে তো কারো ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু ছিল না, এবং এটা সবসময়ের জন্যই বলা যায়, এবং আমি আওয়ামী লীগ আমলে অনেক মিটিংয়েই বলেছি, আমি তখনও ভয় পাইনি যে এটা একক কারো ইসে না, মানে দাবিদার না, এবং যেটা আমাদের এটা আমি দুই কথাই শেষ করে দিবার কথা বলবো না, কারণ এটা এখন আলোচনার বিষয় না, যেটা আমাদের এই যে সাবেক বিচারপতি ছিল যে সিনহা সাহেব, তিনিও তার রায়তে লিখেছিলেন যে একক কারো কথায় হয়নি, এবং এটা তখন এটা নিয়ে কোনো অনেক আন্দোলন হয়েছিল এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো কিন্তু মানে সত্যিকার অর্থে যে দলই অংশগ্রহণ করুক, আমাদের আপামর জনসাধারণের মুক্তির আন্দোলন ছিল এই মুক্তিযুদ্ধ, এবং এটা আমরা বিজয় দিবসটা এই এত কিছুর পরেও আমরা পালন করতে পারছি, এবং আমাদের শহীদ বিজয় দিবসও মোটামুটিভাবে পালন হয়েছে। তো আমার আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। তো যাই হোক, আমি আজকে বিজয়ের একটা কবিতা আবৃত্তি করতে চেয়েছিলাম, আছে আমার কাছে, তারপর আমি একটি প্রেমের কবিতাই আবৃত্তি করছি, কারণ কবিতাটা ছোট, কবিতাটা বড়, বলতে সময় লাগবে। তো কবিতাটার শিরোনাম হচ্ছে সুপ্রভাত, আমার নিজের লেখা। যৌবনের দীপ্ত তারুণ্য, সময়ের গৌরবময় অহংকার, স্বপ্নের পৃথিবীতে ডানা মেলে, যাবে না তো আমাকে ফেলে। প্রতিদিনের প্রত্যাশা আমার, শুভ্র ভালোবাসা, হৃদয়ে তাঁতব না আশা। নয়নে তুমি মহিরুয়ের স্থিরতা, আছো তুমি মনেও অন্তরে। সময় চলে যাচ্ছে, আকাশে সাদা বক উঠছে, কাশ ফুলে হাসির মাঝে সাজবো আমি নবনীতার সাজে। এসো বন্ধু বাড়াও হাত, অপেক্ষা করছি আসবে সুপ্রভাত। সকলকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সুন্দর একটি চমৎকার কবিতা আবৃত্তি করেছেন। ভাষা সাহিত্য এর মাসই কিন্তু শুরু হয়েছে এই ডিসেম্বর থেকেই, আর ডিসেম্বর কিন্তু সাহিত্য সংস্কৃতি মানবাধিকার রক্ষার জন্যই আমরা যুদ্ধ করেছিলাম। আবুল কাশেম মজুমদার ভাই পলিটিক্স ক্লাবে তো জয়েন করলেন, বললেন যে হ্যাঁ পলিটিক্স ক্লাবের সঙ্গে থাকবো এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে উৎকর্ষ সাধন করার জন্য, রাজনৈতিক দলের মান উন্নয়নের জন্য কাজ করতে চান, এবং সেই সাথে আপনার জাস্টিস পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টিকে যাতে এমনভাবে প্রোগ্রাম সেট করবেন যাতে বাংলাদেশে সত্যি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয় বা বিচারহীনতার রাজনীতি না থাকে, এগুলো তো আপনি বললেন। এই আলোচনার ফাঁকে ফাঁকে মিষ্টি এবং টোস্ট, মিষ্টি টোস্ট খাওয়ার মানে রসগোল্লা এবং মিষ্টি টোস্ট খাওয়ার ফাঁকে ফাঁকে বললেন। আপনি এক কথায় বলবেন, আপনার বক্তব্য শেষে আমির আলী হাওলাদার ভাইয়ের কাছে যাব, আপনি এক কথা বলবেন যে আয়োজনটি কি পলিটিক্স ক্লাব প্লাস গ্রিন পার্টির আয়োজনে এই পলিটিক্স ক্লাবের আলোচনা আপনার কাছে কেমন লেগেছে, এবং আপনার শেষ বক্তব্য কি জাতির উদ্দেশ্যে? আসলে গ্রিন পার্টি চেয়ারম্যান রাজু খান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে আপনার এই অফিসে এসে ভালোই লাগলো, এবং আপনার আপ্যায়ন, আজকের এই উপস্থাপনা, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ছিলেন। তো একটা জিনিস, কথাটা এইভাবে যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধন বাতিল, আবার জামাতে ইসলাম ও ভারত, আচ্ছা, এবং মানুষের অধিকার। রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারটা নিয়ে এটা 100% নির্বাচন কমিশনের এখতিয়ার, যেহেতু নির্বাচন কমিশনের কিছু রুলস রয়েছে, একটা রাজনৈতিক দল কীভাবে নিবন্ধন হবে আর কোন শর্তে বাতিল হবে। তো আওয়ামী লীগ এই জিনিসটা কেন কি জন্য করেছেন, এবং যেমন নিবন্ধনের ব্যাপারে যে তথ্যবিদ শর্তগুলো দিয়েছেন,
এটা বিশ্বের অন্য দেশেও রাজনৈতিক দল আছে, সেখানে আপনি দেখেন, আপনি রাজনৈতিক দল নিবন্ধনের যে শর্তগুলো, একটা কেন্দ্রীয় কমিটি, একটা কেন্দ্রীয় অফিস, একটা ঘটক দল। এরপরেও আওয়ামী লীগ তথা বড় রাজনৈতিক দলগুলো কেন এই কাজটা করলেন? এর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে রাজনীতি হয়, সে রাজনীতিতে যদি টাকা আয়ের পথ না থাকতো, তাহলে এদেশে রাজনীতি করতো যদি 10 লাখ দিয়ে খুঁজে মানুষকে খুঁজে পাওয়া যেত। আচ্ছা আচ্ছা, আজকে দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ এ ফাঁসির দল আজকে জালেম সরকারকে উৎখাতের পরে এখন দেশে যে চাঁদাবাজি হয়, কারা করে? এখন তো আমরা বলতেছি যে আওয়ামী লীগ নেই, কারা করে? এখন আরো চাঁদার হার বেশি বেড়ে গেছে। বেশি। রাজনৈতিক চর্চায় আমাদের দেশে ভুল চর্চা হচ্ছে, যেমন ভুল চর্চা করেছিলেন শেখ হাসিনা জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তার ভুল চর্চা ছিল এবং তার পিছনে ইন্ধন ছিল ভারতের। এর কি কারণে ভারত এই কাজটা করবে? বাংলাদেশের ইসলামিক দলগুলোর মাঝে, আলেম ওলামাদের দলগুলোর মাঝে জামাত ইসলাম হচ্ছে একটা স্মার্ট রাজনৈতিক দল। তারা তাদের একবারে অত্যন্ত অঞ্চল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের কমিটিগুলো স্ট্রং, তাদের দলের যে দায়িত্বশীলগুলো এরা ভালো ভালো শিক্ষিত ফ্যামিলির। আচ্ছা, এবং তাদের অ্যাক্টিভিটিস গুলো তারা শুধু রাজনীতি করে না, তারা মানুষকে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, ব্যক্তিগত ভাবে একটা মানুষকে দেওয়া হবে। আবুল কাশেম মজুমদার, আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে রাজনৈতিক দলটাকে আপনি আসলে আমার জাস্টিস পার্টি নিয়ে কথা বলতে চাই। জাস্টিস পার্টি দ্যাট মিনস ইনসাফ। এই সমাজে ইনসাফ বা জাস্টিসের অভাবের কারণে আজকের এই রাজনৈতিক অঙ্গনে অশান্তি, আজকে পারিবারিক অশান্তি, সমাজে অশান্তি। 2 ভাই 2 দল করে, ভাই ভাই গন্ডগোল, একই দলে একই ভাই আরেক ভাইকে মারে। আচ্ছা, কেন? সে তো একই আদর্শ দল করে, কারণ এখানে সত্য চর্চা নাই। তো জাস্টিস তথা ইনসাফ প্রতিষ্ঠা যদি হতো দীর্ঘ 53 বছরে বাংলাদেশে এই সমাজে এবং রাষ্ট্রে মানুষের মাঝে মানুষের কোনো অধিকার এই রাজনৈতিক দলগুলো মানুষকে দিতে পারে নাই। আজকে দেখেন আমরা কেন একে বলছি, কি যেন বলে, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলছে যে সংস্কার করুন। কারণ 53 বছর আমরা এই যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে এত হিংসাত্মক পরিবেশ তৈরি করছে, এত ইনজাস্টিসমূলক আচার আচরণ। আপনি মেধার কোনো দাম নাই, ব্যক্তির মর্যাদা নাই, সিনিয়র জুনিয়রের কোনো মর্যাদা নেই। এই ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো দায়ী। সেজন্য সংস্কার করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে এবং যারা ক্ষমতা ছিল তাদেরকে আমাদের কাছে আদর্শ সংগঠন হিসেবে তাদের কর্মী দিয়ে, তাদের নেতৃবৃন্দ দিয়ে আমাদেরকে দেখাইতে হবে যে আমরা পিছনে যাই করেছি সব ভুল করেছি, বর্তমানে আমাদের এই অবস্থা। তাহলে আমরা একটা আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র পাইতে পারি। সেজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি এখন সংস্কার করুন। এবং যেই ক্ষেত্রে এই মুহূর্তে যারা রাজনীতিতে এসে যারা কি যেন বলে নির্বাচন চাচ্ছেন, তাদের মতলব ওই ফাঁসির সরকারের মতোই। কারণ সংস্কার ছাড়া এবং রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন ছাড়া এবং এই দুর্নীতিবাজদেরকে পাকড়া করা ছাড়া আমাদের সমাজে রাস্তা খোলা নাই। আপনি এই সমাজে জাস্টিস কায়েম করার, ইনসাফ বলেন, মানুষের অধিকার বলেন, কোনোটাই কায়েম করা সম্ভব নয়। কারণ আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ মানুষ দরকার, আদর্শ রাজনৈতিক দল দরকার। আমাদের হাতে সময়, আমি আমার কথা এখানে শেষ করছি। আমি জাস্টিস পার্টি এই জন্য নাম দিয়েছি, জাস্টিস পার্টি এই জন্য নাম দিয়েছি। এই সমাজে, এই বাংলাদেশে, আমার জন্মভূমিতে দীর্ঘ 53 বছর অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, কিন্তু আমার দেশকে, আমার সমাজকে, আমার জাতিকে শান্তিপূর্ণ কোনো পরিবেশ দিতে পারে না। ছাত্রদের মূল্যায়ন দিতে পারে না, সিনিয়র জুনিয়রের মূল্যায়ন দিতে পারে না, মেধার মূল্যায়ন দিতে পারে না একটা শান্তিপ্রিয় সমাজ ও রাষ্ট্র। সেজন্য আসুন আমরা একটা শান্তিপ্রিয় সমাজ গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা দীর্ঘ টাইম সময় দিয়ে সমাজ থেকে যে রাজনীতি করে টাকা আয় করবে এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে 1 নম্বরে
অসৎ লোকগুলো সরে যাবে, সৎ লোকগুলোর আগমন হবে। বিশেষ করে জামাত ইসলাম যে উদ্দেশ্যে রাজনীতি করে তাদের জন্য সুবিধা হবে, কারণ ইসলাম হচ্ছে শান্তির একমাত্র হাতিয়ার। সেই জন্যই জাস্টিস আর ইনসাফ এবং ইসলাম এগুলো একে অঙ্গ। তো আমি আমার কথা এখানে এতটুকু বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শান্তিপূর্ণ সমাজ গঠনে একটা জাস্টিস কায়েমে সকল ঐক্যবদ্ধভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সহযোগিতা করি এবং একটা সংস্কারমূলক সমাজ রাষ্ট্র গঠন করি এবং ভালো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র এবং ন্যায় জাস্টিস কায়েমের রাষ্ট্র তৈরি করি। সকলে ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির কল্যাণে কাজ করি, বাংলাদেশকে একটি নতুন শান্তিপূর্ণ বাংলাদেশ তৈরি করি। সকলকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে। আপনার আলোচনা তো আপনি শেষ করবেন না, আপনার আলোচনা শেষ করবো আমরা আরো জানতে চাইতে পারি, এবং আমরা যখন বলবো যে আপনার সঙ্গে সাপ্লিমেন্টারি কোশ্চেন আরেকজন করতেই পারে, তো এটা টকশো আলোচনা। আপনি বলেছেন যে দীর্ঘমেয়াদী সময় দিবেন ডক্টর ইউনূস সাহেবকে, আরেকজন বলবে যে না এত সংস্কারের তোমার দায়িত্ব কে দিছে। আবার রিজিওনা উপদেষ্টা উনি বললেন যে না এত যদি তোমরা সংস্কার করতে পারো তা 53 বছর করো নাই কেন। অনেক প্রশ্ন আপনার কাছে রয়ে গেল, আগামীতে আবার সেটার উত্তর খুঁজতে চেষ্টা করব। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, আপনার কাছে একটি প্রশ্ন থাকবে, তারপরে আমি চলে যাব আমির আলী হাওলাদার বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যানের কাছে। আপনার কাছে প্রশ্ন, শ্রমিকদের কিছু বেতন মনে হয় বৃদ্ধি হয়েছে না কয়েকদিন আগে? হ্যাঁ, বেতন বৃদ্ধি হয়েছে তো আরো আগেই 12,500 টাকা, আর এখন এটা 17,500 টাকা এখন একটু বাড়াইছে না? বাড়াইছে। আপনি কি সন্তুষ্ট? না, শ্রমিকদের তো আসলে এই ব্যবস্থার ভিতরে শ্রমিকদের শুধু সবসময় শ্রমিকরা আসলে খুব কষ্টে আছে। একটা বেতন বৃদ্ধি না, শুধু এসে দ্রব্যমূল্য কমাইতে হবে। হ্যাঁ, একটা রাষ্ট্রের শ্রমিকরা সবচেয়ে বেশি মানে রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য অর্থনীতি যোগান। আচ্ছা, সেই যোগানদাতা সেই খুঁটিকে আসলে এই ভণ্ড প্রতারক রাজনীতিবিদরা, সিটিং রাজনীতিবিদরা এই শ্রমিকদেরকে প্রতিনিয়ত নির্যাতন, ঠকায় এবং এদেরকে রাষ্ট্রের ভিতরে খুবই একটা অমানবিক জীবনযাপন করার জন্য তারাই দায়ী এবং এই চিন্তা ভাবনা করে। শ্রমিকরা আসলে সুযোগ আর কোথায় পেল, সুবিধা কোথায় পেল? এই শ্রমিকদের যে 17,500 টাকা যেটা করছে, আসলে এটা দিয়ে শ্রমিকদের কিছু হয় না। কারণ শ্রমিকরা যে উৎপাদন করে পুঁজিপতিদের কাছকে পুঁজিপতি বানিয়েছে, কোটিপতিদের কাছকে কোটিপতি বানিয়েছে। এই শ্রমিকরা তাদের নিজস্ব যে শ্রম দিয়ে এই রাষ্ট্রকে আসলে টিকে রাখছে। শ্রমিকরা যদি শ্রমটা বন্ধ করে দেয়, রাষ্ট্র ভেঙে যাবে। রাষ্ট্র ভেঙে গেলে সব টাউটবাটপাট এখান থেকে চলে যাবে। এখানে একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে শ্রমিকদের এই বেতনে তো কিছু হয় না, ধরে নিলাম শ্রমিকদের এই বেতনই থাকবে, কিন্তু দ্রব্যমূল্য যদি কমে আনা হয়, আরো বেশ কিছু কমে আনা হয়, তাহলে কি হবে? হ্যাঁ, না, দ্রব্যমূল্য যদি এই অর্ধেকে নিয়ে আসা যায়, যেমন এখন 80 টাকা থেকে 40 টাকাতে নিয়ে আসা যায়, এই বেতন হবে, তাহলে তখন বলবেন যে আরো বাড়ো। না, তখন এই বেতনের শ্রমিকরা সবসময় সন্তুষ্ট থাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রসঙ্গ নিয়ে আমরা যখন আসলাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে কিভাবে কনসাইজ করা যায়, কিভাবে একটু কাটেল করা যায়, কমানো যায়, সরকারকে সেই প্রেশারে তো আপনারা রাখবেনই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হলে তো সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই। তো বাংলাদেশ উন্নয়ন করার জন্য যারা দল করছে, উন্নয়ন পার্টি, সৈয়দ মোখলেসুর রহমান, কিভাবে আপনি উন্নয়ন করবেন, এই সিন্ডিকেট ভাঙবেন কিভাবে, একটু সংক্ষেপে বলেন। আমি আমির আলী হাওলাদার ভাইয়ের কাছে চলে যাবো, আর আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো, একটু পরে মাগরিবের নামাজ। আমি মনে করি সিন্ডিকেটটা বিরাট একটা শক্তি। সিন্ডিকেট ভাঙতে হলে প্রতিটি গ্রাম মহল্লায় একটা কমিটি করতে হবে, যারা এটার মানে দেখাশোনা করবে। কারণ গ্রামগঞ্জে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরাই সেখানে কাজ করে, সেখানেই চাষিরা চাষ করে, ফসল ফলায়, সেখান থেকে এই সিন্ডিকেটরা ক্রয় করে এনেই একটা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে। আমি মনে করি বাংলাদেশে প্রতিটি থানায় এই উদ্যোগ নিলে হয়তো জিনিসপত্রের দাম কমবে, মানুষের সুন্দরভাবে চলতে পারবে। আচ্ছা, প্রতিটা থানায় উদ্যোগ নিতে হবে সরকারিভাবে, এবং
সেই সাথে আপনার দলের বা আমাদের দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মনিটরিং সিস্টেম অবশ্যই একটা রাজনৈতিক দলগুলো যদি, কারণ প্রত্যেক জেলায় জেলায় তাদের কমিটি এবং ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে, আমি মনে করি সব দল যদি আগ্রহ করে এই উদ্যোগটা নেয় তাহলে মনে হয় সম্ভব হবে জিনিসপত্রের দাম লাগামহীন বা সিন্ডিকেটকে দমন করা। অবশ্যই গ্রিন পার্টি আপনার সঙ্গে একমত। গ্রিন পার্টির চেয়ারম্যান আমি রাজু আহমেদ খান, এবং সেই সাথে আমরা সবাই মিলে যদি পলিটিক্স ক্লাব, এটা একটা মানে সংঘবদ্ধ প্রচেষ্টার নাম। এখানে কোনো সাদা কালো চোখে দেখার সুযোগ নাই। যে উদ্যোগটা আমরা নিয়েছি, যার জুরি বোর্ডের সদস্য আপনি, যে কোনো রাজনৈতিক দল এই পলিটিক্স ক্লাবে ঢুকতে হলে প্রথমে তো আপনার পছন্দের ব্যাপার থাকবে, যেহেতু আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ। আর এই সিন্ডিকেট দমন সহ নামাজের আগে 2 মিনিট 3 মিনিটের মধ্যে আমাদের আমির আলী হাওলাদার ভাইয়ের ব্যাপক সার্বিক পর্যবেক্ষণের উপরে অনুষ্ঠান শেষ করার জন্য বক্তব্য দিতে অনুরোধ করছি। আসলে এখানে তো অনেক কথা, কারণ ব্যাপার হলো যেহেতু 1971 স্বাধীন গেল, স্বাধীনের পর থেকে আজকে 2024 53 বছর পূর্ণ চলে গেছে। আসলে এই 53 বছরের কোনো না কোনোভাবে আমরা তাদের সাথে জড়িত আছি। কারণ ঘটনা হলো যে প্রথম আমাদের যে জিনিসটা ছিল সেই কাঠামোটাকে আমাদেরকে নষ্ট হয়ে গেছে। কারণ আপনারা জানেন আজ থেকে আমাদের 1400 বছর আগে আল্লাহ পাক সারা পৃথিবীর 18 কোটি মাখলুকাত এবং মানব জাতিকে চলার জন্য একটা ছোট্ট একটা সংবিধান দিয়েছে, তার নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে কিন্তু সব কিছু সমাধান করা আছে। আজকে আমরা বিভিন্নভাবে একটি আপনাকে ইন্টারাপ্ট করে আমি শেষ করব। আজকের আলোচনাটা আপনি শেষ করবেন মনোদতের মধ্য দিয়ে, এবং এই মনোদতটা হবে হলো এই গ্রিন পার্টি এবং পলিটিক্স ক্লাবের এবং আমাদের অপরাপর রাজনৈতিক দলের উন্নয়নের স্বার্থে আপনি মনোনয়ন করে শেষ করবেন। আপনাকে এই সময় হয়তো ধরে দিতে পারি 2 মিনিট, কারণ আগে নামাজ শুরু। জি বলেন। কারণ হলো যে আজকে আমাদের যে দেশটা প্রত্যেকের পেশাজীবী থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণী যারা আছে সবারই এখানে অগ্রাধিকার আছে। আমাদের সবার মানবাধিকার, প্রত্যেকটা ব্যক্তির এখানে এই দেশের সাথে রাষ্ট্রের সাথে কোনো না কোনোভাবে আমরা জড়িত আছি। কারণ ব্যাপার হলো যে যখনই আমাদের এই মানবাধিকার, আজকে দীর্ঘ 53 বছরের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমাদের এই লঙ্ঘন থেকে আমাদের মুক্তি পেতে হবে, মুক্তি করে আমাদের প্রথম হলো সংস্করণ। কি সংস্করণ করবেন, কোথায় যাবেন, কিভাবে করবেন? 53 বছর জিনিস আপনি 3 দিনের পক্ষে সম্ভব না। কারণ হলো আপনি এখান থেকে দেখতে হবে কে দেশপ্রেম আছে, কে দেশপ্রেম নাই। এখান থেকে বাঁচে আপনি করতে হবে। কারণ প্রত্যেকটা দলেই আজকে ভারত তাদের পিছনে প্রত্যেকটা দলের পিছনে তারা মেহনত করতেছে, এবং প্রত্যেকটা প্রশাসনিক বিভাগে প্রত্যেক জায়গায় তারা বুর্জুয়া ঢুকায় দিয়ে আমার দেশটাকে অশান্তি করার জন্য আবার নতুন করে বাঁচারা করতেছে। কারণ শেখ হাসিনা এজেন্ট ছিল, তার বাবা এজেন্ট ছিল। এখানে যত রাজনীতিবিদ আছে সবাই ভারতের গোলামি করছে, জনগণের গোলামি কেউই করে নাই। তাই আশা করবো আমরা যে এখান থেকে ফিরে আসেন, আপনারা সংস্করণ করুন। কি সংস্কার করুন? প্রথম সংস্করণ করতে হবে বাংলাদেশে বাঁচতে হলে স্বাস্থ্য সংস্করণ করেন। লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, স্বাস্থ্য সংস্করণ করেন। হাজার হাজার লোক মারা যাচ্ছে, কিভাবে যাচ্ছে? স্বাস্থ্য সংস্করণ করেন। তারপরেও আপনি রাজনীতিবিদদের ভিতরে যারা দালাল আছে, দালালকে চিহ্নিত করুন। প্রশাসনের ভিতরে দালাল আছে, তাদেরকে চিহ্নিত করুন। সমস্ত দালালকে চিহ্নিত করে এক সাইড করে যারা দেশপ্রেম আছে, নতুন যারা আছে, আজকে দেখেন আমাদের হাসপাতাল দেখেন, সারা বাংলাদেশে ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ পিজি হাসপাতাল যদি আমরা করতে পারি, কিন্তু আমাদের করার মতো সুযোগ নেই। কারণ কি, বড় বড় যারা ডিগ্রি নিয়ে আছে পৃথিবীর যে কোনো জায়গার থেকে আছে, তাদেরকে আন্ডারগ্রাউন্ডে ভালো হয়েছে, তাদেরকে তালিকা করে নিয়ে আমাদের পিজি হাসপাতালটাকে শুধু আন্তর্জাতিক মানে করেন। এখানে 100 লাগে, 200 লাগে, 500 লাগে দিয়া সারা বাংলাদেশের থেকে বেছে আইনে এই একটা জায়গা থেকে আমাদের অন্তত স্বাস্থ্যটাকে সংস্করণ করেন। আজকে হাজার হাজার লোক মারা যাচ্ছে, কোনো খবর নাই। কারণ এই ব্যাপারে আপনি জানেন যে লালবাগ থেকে শাপলা চত্বর আইসিইউ থেকে আল্লাহ ঘুরে আনছে। তাই এই ব্যাপারে পরবর্তীতে ইনশাআল্লাহ সুযোগ পাইলে বলবো। তাই আসুন, আমরা দেশকে ভালোবাসি, পলিটিক্যাল ক্লাবের মুখোমুখি সবাইকে ধন্যবাদ জানাই, এবং যত রাজনীতিবিদ যারা আছেন সবাইকে আশা করব যে আপনারা পিছনে কি করছেন এখন ভুলে যান, আগে নিজে সংস্করণ করুন।
নিজে সংস্করণ করে সামনের দিকে অগ্রসর হন। তাই আসুন আমরা দেশ জাতির জন্য দোয়া করি। যারা শহীদ 71 সালে আমার বাবা দাদা অনেক আত্মীয় স্বজন মারা গেছে এবং আমরা যারা চলে গেছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে এবং আমরা যারা আছি তারা সঠিক জন্য কাজ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, মাগরিবের সময় আযান হয়েছে, মাগরিব আযানের সময় আমরা যারা সঠিক পথে সঠিক রাস্তায় যারা সুন্দরভাবে আমরা দেশকে পরিচালনা করার জন্য যারা জনগণের কল্যাণ যারা করবে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি জানো আমাদের কোনো অধিকার নাই, একমাত্র তুমিই করছো, তুমি সব কিছু সমাধানের মালিক, তুমি সব কিছু আমাদের করছো। তোমার কুদরত দ্বারাই দেশটাকে বাংলাদেশটাকে হেফাজত করো এবং এই ভারতের আগ্রাসন থেকে এবং ইহুদিদের আগ্রাসন থেকে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করো এবং এই দেশের 18 কোটি জনগণের জন্য জিম্মা তোমার কাছে, তুমি তাদেরকে সুন্দরভাবে কিভাবে পরিচালনা করবা তোমার কুদরত দ্বারা এই বাংলাদেশকে পরিচালনা করো এবং সুন্দরভাবে যাতে আমরা এই দেশে ভাই ভাই মিলে সমস্ত ধর্ম বর্ণ সকলে মিলে এই দেশে যাতে আমরা বস করতে পারি, যাতে কোনো উল্লেখযোগ্য এবং কোনো তাবেদার সরকার যেন আমাদের হাতে আর না বসে। তাই আসুন আমরা দোয়া করি, আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।